প্রিয় দর্শক, আগুন আর পানি মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আগুন আর পানি যদি ক্ষেপে যায় তাহলে কি হয় সেটা নিয়ে নিশ্চয়ই আজকে আমরা আলোচনা করব। সংবাদপত্র বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক খবরের কাগজের সম্পাদক বিশিষ্ট কথা সাহিত্যিক মোস্তফা কামাল। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। আজকে একটি বিশেষ দিন, আপনাকে প্রথমেই শুভেচ্ছা জানাই। কেন শুভেচ্ছা জানাই সেটা পরবর্তীতে বলছি, আগে শিরোনামগুলো পড়ে শোনাই আপনাকে। দৈনিক প্রথম আলো, জুলাই সনদ হবে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল, রাসায়নিক গুদামের আগুনে 16 মৃত্যু। দৈনিক খবরের কাগজ, আজকে দ্বিতীয় বর্ষে পড়ল খবরের কাগজ। মূল সংবাদ, তৃতীয় বর্ষে মূল্যস্ফীতি কমার প্রভাব নেই জনজীবনে, 18 বছর পর নিয়মিত করদাতা খালেদা জিয়া। দৈনিক যুগান্তর, পুড়ে অঙ্গার 16 শ্রমিক, 36 বছর পর চাকসুতে ভোটযুদ্ধ আজ। দৈনিক কালের কণ্ঠ, গুদাম কারখানায় আগুনে নিভে গেল 16 প্রাণ, জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হয়েছে দলগুলোকে। দৈনিক সমকাল, রূপনগরে আগুনে অঙ্গার 16 জন, যেন মৃত্যুর ঘর থেকে ফিরে আসলাম, অসন্তোষ ও আন্দোলনে শিক্ষা খাত বিপর্যস্ত। বাংলাদেশ প্রতিদিন, পুড়ে অঙ্গার 16 প্রাণ, চূড়ান্ত জুলাই সনদ দলগুলোর হাতে। আমার দেশ, কলকাতায় একই ডেরায় পলাতক 2 জেনারেল, রূপনগরে ভয়াবহ আগুনে 16 জনের মৃত্যু। মানব জমিন, ছবি হাতে মায়ের আর্তনাদ, উপদেষ্টাদের কারা ষড়যন্ত্রে লিপ্ত। দৈনিক সময়ের আলো, মিরপুরে অগ্নিকাণ্ড, নিহত 16, চাকসুতে ছাত্রদল শিবিরের হাড্ডাহাড়ি লড়াইয়ের আভাস, কে হাসবে শেষ হাসি। বাংলাবাজার পত্রিকা, মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, 16 জনের লাশ উদ্ধার। দৈনিক রূপালী বাংলাদেশ, ভবনের ছাদ ছিল তালাবন্ধ, ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। কালবেলা শিরোনাম, জুলাই সনদের বাইরে নিবন্ধিত 30 দল, রূপনগরে কেমিক্যালের আগুন কেড়ে নিল 16 প্রাণ। ইনকিলাব কি প্রকাশ করতে চায়, উপদেষ্টাদের প্রতি এনসিপি জামায়াতের সতর্কবার্তা। এই উপদেষ্টাদের সেভ এক্সিট এবং সতর্কবার্তা, এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে। আজকে হেসে হেসে কথা বলছি, কিন্তু প্রধান যে শিরোনাম, গার্মেন্টসে আগুনে 16 জন মানুষের মৃত্যু, মানে আমাদের সমস্যাটা হয়ে গেছে এত কষ্টের মধ্যে আমাদেরকে হাসতে হয়, সবকিছুই যেন গা সওয়া হয়ে গেছে। তো আমরা আগুন নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে যে বিষয়টি আপনার সাথে কথা বলতে চাই, খবরের কাগজ তৃতীয় বর্ষে পড়ল আজকে। এই কাগজটি ইতিমধ্যেই সংবাদপত্রের জায়গায়, পাঠকের জায়গায় একটা আলোচনার জায়গা তৈরি করেছে। আপনি সম্পাদক আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। আপনার পত্রিকায় আজকে শিরোনাম হয়েছে, সিরাজ ইসলাম চৌধুরী লিখেছেন, গণমাধ্যমের গলায় দড়ি, নিরপেক্ষ মানেই সবার বিপক্ষ, আবদুল্লাহ আবু সাইদের লেখা। এবং আপনি লিখেছেন, সততা ও পেশাদারিত্বই আমাদের শক্তি। তাহলে সততার পেশাদারিত্ব দিয়ে আজকে যে সংবাদপত্র বের করা, ঝুঁকিটা কেমন আপনার কাছে, কি বলবেন? খুবই কঠিন, খুবই চ্যালেঞ্জিং আসলেই। মানে এটা ধরেন যে একটা সময় তো ছিল যে ইত্তেফাক, যখন আপনি নিজে কাজ করেছেন, যে তখন যে সাংবাদিকই সম্পাদক হয়েছে বা সংবাদের পেশাদার একটা সংবাদপত্র ছিল, পর্যায়ক্রমে যে সাংবাদিকতার ধারাবাহিকতা, সেই জায়গাটা এসে যে আসলে ব্যবসায়ীদের খপ্পরে পড়েছে বা ব্যবসায়ীদের পত্রিকা হিসেবে, তাদের মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে। তো সেই জায়গাটা থেকে একজন পেশাদার সাংবাদিক একটা পত্রিকা করা। এবং আপনি দেখেন যে করোনার সময়কাল থেকে 2020 যখন করোনা শুরু হয়, মার্চের দিকে করোনা শুরু হয়, তারপর থেকেই কিন্তু সংবাদপত্র এবং গণমাধ্যম সবচেয়ে বেশি আক্রান্ত। হ্যাঁ, এই যে গণমাধ্যমের গলায় ধরি, সিরাজ ইসলাম চৌধুরী আমাদের প্রিয় শিক্ষক লিখেছেন। হ্যাঁ, আপনি দেখেন যে সবচেয়ে বেশি সাংবাদিক এই সময়কালে বেকার হয়েছে, তাদের পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। এবং এই সময়কালেই সংবাদপত্রগুলিও তারা আসলে আয় যেহেতু কমে গেছে, যেমন কোনো সংবাদপত্র বা মিডিয়ার আয় অর্ধেকে নেমে গেছে। একটা সময় তো আমি নিজে যেহেতু সংবাদে প্রথম আলো হয়ে, কালের কণ্ঠ বা যেই জায়গায় কাজ করেছি, আমি ওয়েস্ট বোর্ডে চাকরি করেছি, কিন্তু এখন যেটা দেখা গেছে, গুটি কয়েক পত্রিকা ছাড়া ম্যাক্সিমাম পত্রিকা ওয়েস্ট বোর্ড দিতে পারে না। কারণ হলো তার আয় নেই।
কারণ ওয়েজ বোর্ড দিতে হলে তো একটা মিনিমাম ওয়েজ তো তাকে দিতে হয়, সেটা কিন্তু পারে না। অনেক এই প্রতিবন্ধকতা মোকাবেলা করে কি করে চলছেন? এটা খুব কঠিন, মানে আসলে এই পত্রিকা বিক্রি আর ওই যে বিজ্ঞাপনের ইয়ে দিয়ে খুবই কঠিন চলা। আমরা আমাদের কিছু মানে ব্যবসায়ী আছেন যারা সাপোর্ট করেন এক ধরনের যে ঠিক আছে একটা পেশাদার হাউস এটাকে সাপোর্ট করে যতটা ইয়ে করা যায়, কিন্তু কাজটা খুবই কঠিন। মানে আমরা যেই প্ল্যান করি সেই প্ল্যান অনুযায়ী কাজটা করা যায় না। এই পেশাদারিত্ব রক্ষায় চাপ কেমন? সেটাও অনেক কঠিন চাপ, কারণ আমাদের দেশে ওই যে স্যার যেটা লিখছেন যে গণমাধ্যমের গলায় দড়ি, সবচেয়ে বড় হলো যে আপনার কোনো পক্ষ নাই, আপনি সাংবাদিক, আপনার কোনো বন্ধু থাকে এটা আব্দুল্লাহ আবু সাইদ লিখেছেন, নিরপেক্ষ মানেই সবার বিপক্ষ। কারণ হলো আপনি এখন সবাই হলো যে আপনি আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না জামাত বা এনসিপি, মানে আপনি আসলে কোন পক্ষের? এইটা না হলে আপনি কিন্তু মানে আপনি কোনো পক্ষই না। কাজেই আপনি নিরপেক্ষ পত্রিকা করা খুবই কঠিন। যে নিরপেক্ষ মানে বলবে যে ও তো আমার পক্ষের না, সে তো আমার একটা পক্ষ নিতে হবে। এবং আপনি দেখেন যে এখনো আমরা নানাভাবে স্ট্রাগলের শিকার হচ্ছি, মানে সেটা সরকারিভাবে বলেন বা অন্য দিক থেকে বলেন। এবং আমরা এই যে এমন একটা সময় পত্রিকাটা বেরিয়েছিল যে আগের সরকার আমল, তখন এক ধরনের চাপ ছিল, এক ধরনের সময় ছিল, এবং সেই চাপের মধ্য থেকেও কারণ আমাকে বোঝাতে হয়েছে পাঠককে যে না আমরা আসলে, কারণ সমস্ত পত্রিকায় ধরেন যে হয় সরকারের পক্ষ না হয় এদিক সেদিক করে, কিন্তু আমাকে বোঝাতে হয়েছে না ভাই আমার কোনো দল নাই, এবং আমরা যে নিউজটা ছাপি সেটা সত্য, এবং আমরা আমাদের সম্পূর্ণ পেশাদারি। এটা অবশ্য আপনাদের নানা ধরনের আয়োজনের মধ্যে, বিশেষ করে আপনারা ঈদ সংখ্যা একেবারে শুরুতেই যে ঈদ সংখ্যাটি বের করলেন, এবং এর আগে পরের সংখ্যা মোটামুটি একটু আলোচিত জায়গায়, তো সেই জায়গাগুলো তৈরি হয়। একেবারে ছোট্ট করে জানতে চাই প্রত্যাশাটা কি বলবেন পাঠক? অবশ্যই আমরা ওই যে আমি যেটা বলেছি যে সততা এবং আমাদের পেশাদারিত্ব, আর হলো কোনো দল নিরপেক্ষ, এই জায়গাটা আমি একেবারেই কঠিনভাবে মেনটেন করে যাচ্ছি। যে আসলেই এটা বোঝাতে চাই যে আমরা কোনো দলের না এবং কোনো গোষ্ঠীর না, এটা একটা সম্পূর্ণ পেশাদার সাংবাদিকদের একটা পত্রিকা, এবং আমরা সততার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করি। এবং আপনি দেখেন গত 2 বছরে আমাদের কোনো ফেক নিউজ নেই, গত 2 বছরে আমরা কোনো নিউজ উইথড্র করি নাই, এবং গত 2 বছরে আমরা কোনো মানে যেটা বড় ঘটনা আমরা এড়িয়ে গেছি বা সরকারের বিব্রত হবে বা বিরোধী দল বিব্রত হবে এরকম কোনো নিউজও আমরা দেইনি, এরকম কোনো ঘটনা নাই। আমরা যেটা ঘটনা সেটা আমরা কিন্তু ফোকাস করেছি, এবং আমরা সবসময় যা সত্য এবং সত্য প্রকাশে আমরা নির্ভীক ছিলাম, এবং এই নির্ভীকই থাকতে চাই, এবং সম্পূর্ণ পেশাদারিত্ব দিয়ে, এবং যে যাই মনে করুক এটা যদি বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার কমিটমেন্টের জায়গা থেকে আমি বলছি যে এই জায়গা থেকে আমরা নড়ব না, এটা আমাদের সবারই কমিটমেন্ট। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দৈনিক খবরের কাগজকে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বলছিলাম যে হেসে হেসেও কথা বলতে হয় আমাদের। এই যে রাসায়নিক কারখানায় 16 জন মানুষ মারা গেল, এই যে অগ্নিকাণ্ড ঘটল, পুরনো ঢাকায় এর আগে বিগত সরকারের আমলে অগ্নিকাণ্ড ঘটেছে, সেটাও রাসায়নিক নিয়ে। এখন আমার মনে হয় যে কয়েকদিন ধরে আবার আলোচনা হবে, এটা করব ওইটা করব, তারপর অন্য খবরের মধ্যে এটা হারিয়ে যাবে। যেমন যে ধরা যাক যে ছাদের দরজায় তালা ছিল, রাসায়নিক বিষাক্ত ধোঁয়ায় সবাই অজ্ঞান হয়েছে, গার্মেন্টটি বিজিএমইর তালিকাভুক্ত না, এটি একটি ওয়াশিং কারখানা, পুড়ে লাশের চেহারা বিকৃত হয়ে গেছে, ডিএনএ ছাড়া পরিচয় শনাক্ত সম্ভব নয়। কি আপনি দেখেন যে প্রত্যেকটা ঘটনা ঢাকা শহরের, একটা বাসাবাড়িতে হলো শোনা যায় যে ছাদের তালা বন্ধ। কেন ছাদের তালা বন্ধ থাকবে? তারপরে ধরেন এই যে রাসায়নিক এই যে বিজিএম এর অনুমোদিত না, কিভাবে চলে, কাদের ইয়াতে চলে? আপনি দেখেন নিশ্চয়ই সেখানে মানে আইন শৃঙ্খলা বাহিনী আছে বা তাদের ছত্রছায়ায় এই কারখানাগুলি চলে, ম্যানেজ করা অবশ্যই। এছাড়া তো আর কোনো ইয়া নাই, যে যার অনুমোদনই নাই সে চলে কি করে? তো এই জায়গাগুলি আসলে মানে কে দেখবে? দেখার তো কেউ নাই। আর আসলে আজকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি পাঠকদের কাছে ক্ষমা প্রার্থী যে আমরা নিউজটাকে ফার্স্ট পেজে দিতে পারি না, যেহেতু আজকে জন্মদিন আমাদের। একটা এত মর্মান্তিক একটা খবর আমরা জন্মদিনের সাথে আসলে যায় না, সেই কারণে আমরা জিনিসটাকে ব্যাক পেজে দিয়েছি, বড় করে দিয়েছি। শুরুতেই বললাম না যে আমাদের কখনো কখনো এই দুঃখের মধ্যে আমাদের হাসতে হয়। এই যে বিব্রতকর সংবাদগুলো, আপনি চিন্তা করেন
গ্যাসের ধোঁয়া, আমি ছাদে উঠবো, তালা বন্ধ ছাদ। এই যে মানুষগুলো 16টা মানুষ তাহলে যাবে কোথায়? আপনি আপনি খালি চিন্তা করেন যে পুড়ে অঙ্গার হয়ে গেল, মানুষগুলো উনি সে দেখতেছে যে মৃত্যু হচ্ছে তার, মানে এর চেয়ে মর্মান্তিক তো আর কিছু নাই। আর পুরে মরে যাওয়া এটা তো মানে খুবই একটা, এর চেয়ে কঠিন মৃত্যু, এর চেয়ে নির্মম মৃত্যু আর মনে হয় না। ওই যে বলতে পারে যে কয়েকদিন ধরে আলোচনা হবে, এটা করবো, তারপরে সবাই ভুলে যাবে আবার। তবে ভুলে যাওয়া উচিত না, ভুলে যাওয়া উচিত না। শিক্ষকরা আন্দোলন করছে কয়েকদিন ধরে, আমরা এই কথাগুলোই বলছি যে শিক্ষকদের আন্দোলন, অনেক কিছু কিছু আন্দোলন আছে, কিছু কিছু পেশা আছে খুবই স্পর্শকাতর। আপনি যারা এই আন্দোলনের ব্যাপারে দমন করার চেষ্টা করছেন তাদেরও শিক্ষক আছে, তারাও শিক্ষকের কাছে পড়েছেন। তাহলে তাদের সাথে যৌক্তিক আন্দোলনের ব্যাপারে আলোচনাটা করা খুব জরুরি দরকার, যাতে শিক্ষকরা রাস্তায় না থাকে। অবিবেচক তো আর না, তাহলে তাদেরকে লাঠিপেটা করা হলো, তারা আবার আলটিমেটামে গেল। আপনার কি মনে হয় যে এই জায়গায় ব্যত্যয়টা কার? খুবই একটা মানে এটাকে আমি বলবো যে আমি নিজেও যেহেতু একজন শিক্ষকের সন্তান, তো আমার কাছে এটা খুবই খুবই বেদনাদায়ক মনে হয়েছে। আপনি দেখেন এই জায়গাতেই আমরা দেখেছি যে সেখানে শীতল পানি ছিটানো হয়েছে আন্দোলনের স্বার্থে, যাতে তারা শান্তিপূর্ণভাবে মানে রৌদ্রের শীতল, কাউকে গরম গরম। তো এখন আপনার সেই জায়গাতেই আবার শিক্ষকদেরকে শুধুমাত্র গরমই না, তাদেরকে ব্যাপকভাবে মারধর করা হচ্ছে। যেই পুলিশ মারছে তার বাবাও হয়তো একজন শিক্ষক, তার বাবাও হয়তো এই আন্দোলনের একজন অথবা চাচা পক্ষ, অথবা চাচা, অথবা তার পরিবারের কেউ। তো সেই ইয়াকে এইভাবে দমন করতে হবে কেন? একটা শিক্ষক আন্দোলন ঠিক আছে, তারা শান্তিপূর্ণ, তারা তো মারামারি করতে যায়নি, বা তারা তো কোনো কিছু দখল করতে ধরলাম অযৌক্তিক আন্দোলন করছে, তাহলে ওই যৌক্তিকতাটা তো বুঝাতে হবে। হ্যাঁ, 500 টাকা বাড়ি ভাড়া এবং 3টি দাবি নিয়ে তারা কথা বলছে। এমনও শোনা গেল পত্রপত্রিকায় যে শিক্ষা উপদেষ্টা ফাইল পাঠিয়েছেন, আমি গণমাধ্যমে শোনা, সচিব দেশের বাইরে আছেন, যার ফলে সই হচ্ছে না। এটা তো কোনো হাস্যকর একটা মানে যুক্তি। আপনি দেখেন যে 500 টাকা বাড়ি ভাড়া, তা আপনি কোন যুক্তিতে এটা করলেন? না দিলেও তো এটা তো কোনো, এটা তো মানে ভিক্ষার মতো দিলাম তোমাকে। তো শিক্ষকদের প্রতি অবমাননা। তা আমরা সেই কারণেই তো দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে বা অধ্যক্ষ বা সিনিয়র শিক্ষক তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, জুতার মালা পরানো হচ্ছে। এই জিনিসগুলো তো আমরা দেখেছি। তো এটা থেকে আমরা জাতি কি শিক্ষা পাবে, আমাদের প্রজন্ম কি শিক্ষা পাচ্ছে? যে তারা আমরা পাস হয়ে সালাম করতাম শিক্ষকদের, সেই জায়গায় আমরা কি দেখছি? তো এই জায়গাটা তো আসলে শিক্ষা মানে শিক্ষার জাতির মেরুদণ্ড বলেন, তাই যারা শিক্ষার মানে মেরুদণ্ড গড়ছেন তাদের অবস্থা কি? আপনি ওই যে বললেন না যে আপনি শিক্ষকের ছেলে, আমি নিজেও একজন শিক্ষকের ছেলে, আমার নিজেরই অপরাধ বোধ কাজ করছে যে আমার বাবার কথা খুব মনে পড়ছে যে আমার বাবা শিক্ষক ছিলেন না। যাই হোক, চাকসু নির্বাচন, ওই যে সুনীলের কবিতা 33 বছর কাটলো কেউ কথা রাখিনি, এটা 35। এখন 35-এর পরে সেও কথা রাখার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কালকে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানে কিন্তু পাশাপাশি দুটো দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি মনে হয় আপনার? আসলেই এই জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনের পরে সবাই কেমন যেন হয়ে গেছে, মানে এটা কেউ মানে ভাবেইনি যে এরকম একটা কিছু ঘটে যাবে। এখন মানে যেহেতু ভোট, এটা কি বাস্তবতা তো বলে অনেকেই, নাকি বাস্তবতা কিনা ঠিক নাকি অন্য কিছু, সেটা এখনো বুঝে উঠতে পারছি না যে আসলে কি এইভাবেই কি ইয়া হবে, এবং এই দুইটাতে হলে এটার মেসেজটা কি যাবে সারা দেশের কাছে। এবং আমাদের প্রতিনিধি যারা আছে তারা তো আশঙ্কা করছে যে অঘটনও ঘটে যেতে পারে, সেটাও ঘটনা। আমরা সেই প্রত্যাশা করি না, অঘটন না ঘটুক, সুষ্ঠু নির্বাচন হোক, শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক, সেটা আমাদের অবশ্যই, সেটা আমাদের কাম্য। এবং এটা থেকে জাতীয় নির্বাচনেরও একটা শিক্ষা, সবাই সেটা যেটা বলবার চেষ্টা করছেন যে এই বিশিষ্ট বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন অনেকটাই জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে, এটাও কিন্তু অনেকে বলবার চেষ্টা করছেন। তো তাদেরও মানে যারা রাজনীতি করছেন তাদেরও শিক্ষা নেওয়ার বিষয় আছে যে আমরা অতীতে যেই ভুলগুলো করেছি সেটারই প্রায়শ্চিত্ত কিনা, সেটাও ভাবতে হবে। মোস্তফা কামাল, আপনি একেবারে প্রচার মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছেন। সেফ এক্সিট নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে, আমাদের বর্তমান সরকারের মাননীয় কয়েকজন উপদেষ্টাকে নিয়ে কথা বলা হচ্ছে, তাদের সেফ এক্সিট নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে। জামায়াতের একজন নেতা অলরেডি দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে আমার
তাদের দুর্নীতি এবং তাদের কথাবার্তার রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে। এটাকে কি এটাকে কি মনে এটা করেন? তো রীতিমতো হুমকি, এবং সেফ এক্সিট কিন্তু এটা অতীতও হয়েছে। আপনি দেখেন যে 2007 সালে যারা ক্ষমতায় নিয়েছিল তারা কিন্তু তাদের দেশের বাইরে চলে তখন যেতে কিন্তু হয়েছে। এরকম আলোচনা হয়নি। এরকম আলোচনা হয়নি, কিন্তু আলটিমেটলি তো তাদেরকে চলে যেতে হয়েছে। তারপরেও যারা করেছে তাদেরও কিন্তু চলে যেতে হয়েছে। এদেরও মানে দেশে থাকতে পারবে কিনা, আপনি ধরেন যে যারাই ক্ষমতায় আসুক, তো আরও পক্ষগুলি তো আছে এবং তারা তো এফেক্টেড নানাভাবে। তারা তো এদেরকে তখন তো আর এই সিকিউরিটি বা অন্য কিছু থাকবে না, তখন তাদের কি হবে? তো সেই জিনিসগুলি তো ভাবতে হবে না, এখন। সেটা কি রাষ্ট্র ভাববে না? রাষ্ট্র কি তার একজন ইন্ডিভিজুয়ালকে নিরাপত্তা দেয়? আপনি আমি যে রাস্তাঘাটে চলাফেরা করি, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, রাষ্ট্র কি দেখবে? আমরা সেই আলোচনা, সেই আশঙ্কাও করতে চাই না। তবে এইটা নিয়ে যেন কেউ কাউকে হুমকি ধামকি দিয়ে কোনো ফায়দা লুটার চেষ্টা না করে, সেটাও দেখা জরুরি। সেই জায়গাটায় তাদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু রাষ্ট্র সেই দায়িত্ব আমাদের দেশে সেটা আমরা অতীতে দেখিনি যে রাষ্ট্র সেই দায়িত্ব পালন করে। যে কারণে আমরা দেখি যে বিভিন্ন সময় যারা এই ধরেন মইনুল আহমেদ, সে খুবই এলোন, মানে একাকী জীবনযাপন করেন বিদেশে, তাও সেখানেও তার মানে ঝুঁকি মনে করেন বাইরে চলাফেরা। তো আমাদের দেশে তো বাদী বা ফখরুদ্দিন সাহেব, উনিও খুবই বিদেশে থাকেন, কিন্তু খুবই নিরাপদে থাকার চেষ্টা করেন, যে বেশি বাইরে বের হন না, যে কেউ যে কোনো মুহূর্তে তাকে অপমান করতে পারে। এইটা তো কাঙ্ক্ষিত না, এটা এই জীবন তো এই জীবন কাঙ্ক্ষিত না। এখন ধরেন যে তাহলে এই জায়গায় তো কেউ যাবে না, যেতে চাইবে না ভবিষ্যতে। এইবারও অনেকেই কিন্তু যেতে চায়নি, কারণ আমাদের অনেক লেখক এই মানে এই সরকারের সঙ্গে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে আছেন, এবং আমি জানি যে তারা অনেকে যেতে চান না, এবং যাওয়ার পরেও তারা বলেছেন আমরা 3 মাসের মধ্যে ছেড়ে দিই, এবং এখনো তারা বলতেছেন যে তাড়াতাড়ি নির্বাচনটা হোক, আমরা চলে যাব। মানে এইরকম একটি পরিস্থিতি, নির্বাচনটা হোক, আমরা চলে যাব। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আমরা ধরে নিচ্ছি, কিন্তু এই যে যারা স্টেক হোল্ডার, তাদের নিজেদের মধ্যে যে একটা এই দর কষাকষি চলছে, এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে না, তাহলে এটা না হলে এটা না হবে, নির্বাচনটা কি শেষ পর্যন্ত হবে? আমরা তো আশাবাদী, মানে নির্বাচনটা হোক এবং চাইও, এবং নির্বাচন হোক এবং নির্বাচন হবে, কারণ এছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচন ছাড়া আপনার এরকম মত পার্থক্য সবসময়ই থাকবে, এবং সবসময় একজন মার্কানিয়া একটা পক্ষ ব্যাপকভাবে নির্বাচন কমিশনে দিতেই হবে, আবার আরেকটা পক্ষ মনে করতেছে গণভোট হতেই হবে, আরেকটা পক্ষ মনে করতেছে যে এই সংবিধানের সংশোধন ইনক্লুড করতে হবে, ওই জুলাই চার্টার। সব কিছু মিলিয়ে এইগুলোকে একটা সমন্বয় করে ইলেকশনে যেতে হবে, এবং এমন একটা সমঝোতা হতে হবে যাতে নির্বাচিত সরকার এই জিনিসগুলোকে অ্যাকোমোডেট করে, যাতে মানে দেশ ও জাতির স্বার্থ এখানে জড়িত, যে একটা দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে একটা সরকার পরিবর্তন হয়েছে। মানে সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচনটা চাই, এটাই হচ্ছে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। একেবারে শেষের দিকে বাংলাদেশে ওয়ানডে ক্রিকেটটাই সবচেয়ে শক্তিশালী ছিল, আমরা সেটাই দেখতাম, কিন্তু আফগানিস্তানের সাথে শেষ হারটা যেভাবে ঘটলো, 293 জায়গায় বাংলাদেশ মাত্র করলো 93। তাহলে ওয়ানডের এই অবস্থা, আমরা কি বলবো এখন? আসলে এটা দুঃখজনক, মানে আমাদের ওই যে পেশাদারিত্ব বা মানে এই জায়গাটায় আমাদের ঘাটতি আছে। আমরা কোনো কিছুকেই, সব কিছুই মনে হয় যে এটা করলে এটা হয়ে যাবে, কিন্তু আপনি কন্টিনিউ যেই চর্চাটা দরকার বা যেখানে যাকে দরকার সেটা আমরা নিতে পারছি না, সেই জায়গাটা আমাদের ঘাটতি। পেশাদারত্ব না হলে আমরা কোনো কিছুই অ্যাচিভ করতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার পত্রিকার জন্মদিনে আবারও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ চ্যানেল আইকে, চ্যানেলে এই দিনে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এর জন্য কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি শুনলেন। আগুন আগুন আগুন, আগুনে অনেকগুলো মানুষের প্রাণ গেল, এটা এক ধরনের অপরাধ। এই অপরাধের বিচার হোক। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।